প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এলাই নওয়াজ খান, সিনিয়র সাংবাদিক, সাবেক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আরও রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব আজাদ মজুমদারের কাছে। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে 26টি রাজনৈতিক দল ও জোটের প্রায় 105 জন রাজনৈতিক নেতা বৈঠক করেছেন। ঘটনাটি নিঃসন্দেহে ঐতিহাসিক এবং প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে এটি একটি ঐতিহাসিক ঘটনা। উনি আবার বলেছেন যে আমাদের গত 6 মাস ছিল প্রথম পর্ব, এখন শুরু হলো দ্বিতীয় পর্ব। মূলত সংস্কারের বিষয়টি নিয়েই আজকের এই বৈঠকটি হয়েছিল, যেখানে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আপনি ওই বৈঠকে ছিলেন, পেশাগত কারণেই ছিলেন। আপনি আমাদেরকে একটু আলোকপাত করবেন আসলে পরিবেশটি কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে আজকে একটা ঐতিহাসিক দিন। ঐতিহাসিক এই অর্থে যে আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে, যেখানে ডান, বাম, মধ্যপন্থী, উদারপন্থী, কট্টরপন্থী সব রাজনৈতিক দল একটা ছাতার নিচে এসেছে। এবং এর আগেও এরকম কয়েকটা মিটিং হয়েছে আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু আজকের মিটিংটা ছিল একেবারেই সিনিয়র নেতাদের অংশগ্রহণে এবং প্রত্যেকটা পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা আজকের এই মিটিংটাতে এসেছেন এবং তাদের অভিমত ব্যক্ত করছেন। এবং সবার মধ্যে একটা ঐক্যের সুর ছিল এবং সবার মধ্যে যে সুরটা ছিল যে একটা ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। রাজনীতি করতে গেলে কিছু মতভিন্নতা থাকতে পারে, সব বিষয়ে সবার দৃষ্টিভঙ্গি একরকম নাও হতে পারে, কিন্তু এই দৃষ্টিভঙ্গিগত যে পার্থক্য আছে, পার্থক্যটাকে গুছিয়ে একটা জাতীয় ঐক্যমত্যের জায়গায় আসতে হবে, যাতে এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা যায় যেটা আপনার আগামীর বাংলাদেশটা কিভাবে হবে সেটা নির্ধারণ করে দেবে। তো এইরকম ঐতিহাসিক দিন আসলে বাংলাদেশের রাজনীতিতে খুব কমই দেখা যায়। আপনি যদি আজকের মিটিংয়ে বিএনপির মহাসচিব উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। খুব সংক্ষিপ্ত সময় উনি বক্তব্য রেখেছেন, কিন্তু উনি সেখানে ইন্ডিকেট করেছেন যে আজকে যে সংস্কার প্রস্তাবনাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা গঠিত যে কমিশনগুলো, তারা যে প্রস্তাবনাগুলো রেখেছে সেটাকে বিএনপি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং বিএনপি যে তার গুরুত্বের সঙ্গে নিয়েছে তার বড় প্রমাণ আজকের যে মিটিং, সেখানে অংশগ্রহণকারী বিএনপির নেতাদের নাম। দলের স্থায়ী কমিটির 6 জন সদস্য এখানে ছিলেন, একেবারে বর্ষিয়ান সদস্য বেশন জমিনুদ্দিন সরকার, ডক্টর আব্দুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে, নজরুল ইসলাম খান, এনারা কিন্তু বিএনপির নীতি নির্ধারণী ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখেন। এবং আজকে দলের সবচেয়ে সিনিয়র মোস্ট নেতারা গিয়েছেন। জামাত ইসলামের ক্ষেত্রে জামাতের নায়েবে আমির গিয়েছেন, আপনার নাগরিক কমিটির নেতারা গিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গিয়েছেন, কমিউনিস্ট পার্টির নেতারা গিয়েছেন, গণতান্ত্রিক বাম জোটের নেতারা গিয়েছেন এবং গণতন্ত্র মঞ্চের মাহমুদুর রহমান মান্না ভাই উনি খুব মূল্যবান বক্তব্য রেখেছেন। এলডিপির কর্নেল অলি আহমেদ বীর বিক্রম উনি বক্তব্য রেখেছেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের একেবারে সিনিয়র মোস্ট ফিগার যারা আছেন ওনারা বক্তব্য রেখেছেন। এরকমটা আসলে সচরাচর দেখা যায় না। এবং ওনাদের সবার মধ্যে একটা আহ্বান ছিল। আহ্বানটা হচ্ছে যে যেভাবেই হোক এই জাতীয় ঐক্যমত্যটা তৈরি করতে হবে। জাতীয় ঐক্যমত্যটা যদি তৈরি না করা যায় তাহলে জাতির সামনে যে মানে সম্ভাবনাটা তৈরি হয়েছে, আপনার একটা সুন্দর একটা কি বলবো রূপরেখা তৈরি করা, যেটার ভিত্তিতে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি পরিচালিত হবে, সেই সম্ভাবনাটা হয়তো নষ্ট হয়ে যাবে। আমাদের সিনিয়র নেতারা ওনারা সবাই যদি আজকে যেই আন্তরিকতা দেখিয়েছেন এই আন্তরিকতাটা যদি ওনারা কন্টিনিউ করেন, তাহলে খুব সুন্দর একটা রাজনৈতিক বন্দোবস্ত যে সামনে আমরা পাবো বা আশা করা যায়, সেটা আজকের এই সভায় প্রতিফলিত হয়েছে। এলাই নওয়াজ খান, প্রফেসর ইউনূস দুবার বক্তব্য রেখেছেন। উনি উদ্বোধনী বক্তব্য রেখেছেন, আবার শেষে বক্তব্য রেখেছেন, কনক্লুশন বক্তব্য উনি রেখেছেন। আমরা দুটো বক্তব্যই শুনেছি এবং উনি অল্প সময় বক্তব্য করেছেন, দীর্ঘ সময় নয়, কিন্তু সব কথা কিন্তু উনি বলে দিয়েছেন। বিশেষ করে ওনার বক্তব্যের শুরুতে একটা কথা ছিল, সেটি হলো এই যে জুলাই বিপ্লব হলো এবং এই যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের কাছে এই জাতি ঋণী এবং এই সংস্কার যদি না হয় তাহলে তাদের সাথে কিন্তু ঠিক আচরণটা করা হবে না। এবং তারা নির্দেশ দিয়েছে, উনি বলেছেন, এমন শব্দ উল্লেখ করেছেন যে এই শহীদরা নির্দেশ দিয়ে গেছেন যাতে আমরা নতুন বাংলাদেশের দিকে এগোই, নতুন বন্দোবস্তের দিকে এগোই। আপনি নিশ্চয়ই বিষয়টি শুনেছেন। এই সম্ভবত এই প্রথমই মনে হয় যে রাষ্ট্র পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের আহ্বান এসছে। ইতিপূর্বে বিভিন্ন সময় বিভিন্ন সরকার সংলাপের কথা বলেছে, আসেন
আমরা বসি, কথা বলি, এই সব সংলাপ আহ্বানের পিছনে ওই সালিশ মানি তালগা চামার এরম একটা বিষয় সবসময় ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান এই আহ্বানটা জানিয়েছেন এবং সকল রাজনৈতিক দল, তার শীর্ষস্থানীয় নেতারা সেই ঐক্যমতের যে আহ্বান সেই জায়গায় সমবেত হয়েছেন। এটা কিন্তু এই সমবেত হওয়াটা একটা বিরাট ব্যাপার। কিন্তু অতীতে এইভাবে কিন্তু আমরা কখনো দেখি নাই যে সকল রাজনৈতিক দলগুলি একটা মঞ্চে এসে আগামী জাতি রাষ্ট্র গঠনের ব্যাপারে আলোচনা করে। বিশেষ করে প্রধান উপদেষ্টার যে ভাষণটা, আমি প্রথম উদ্বোধনী ভাষণ এবং সমাপনী ভাষণ মোটামুটি শুনেছি, একটা ব্যাপার আমার কাছে খুব পরিষ্কার হয়েছে, সেটা হলো যে তিনি কিন্তু বলছেন যে 6 মাসটা গেল এটা হলো প্রথম পর্ব, আর ঠিক কমিশন এর কাজগুলি সম্পন্ন করার যে প্রক্রিয়া এটা দ্বিতীয় পর্ব, এবং এই দ্বিতীয় পর্বটা নিঃসন্দেহে অনেক জটিল এবং কঠিন, কারণ ঐক্যমত্যের ভিত্তিতে এই কমিশনগুলিকে মানে কার্যকর করা একটা কঠিন কাজ হবে বলে আমি মনে করি। তবে সকল রাজনৈতিক দলগুলি যেহেতু এই কমিশনের বাস্তবায়নের জন্যে ঐক্যমত্য পোষণ করছে, সেহেতু আমি মনে করি যে এরা হয়তো কিছু কারেকশন থাকতে পারে, সেগুলি সরকার করবে। তবে মৌলিক যে বিষয়গুলি আছে সেসব ব্যাপারে হয়তো তেমন কোনো উল্লেখযোগ্য ছাড় হয়তো দেবে না সরকার। কারণ প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন, সেটা হলো যে এই কমিশনগুলি এমনভাবে হতে হবে যার ফলে আগামীতে যে সরকার নির্বাচিত আসুক না কেন সেই জন্য আর কখনো রাষ্ট্রকে স্বৈরাচার হওয়া, ফ্যাসিস্ট হওয়া কিংবা রাষ্ট্রকে ভিন্ন খাতে প্রভাবিত করার সেই চেষ্টাগুলো যাতে না করতে পারে, এইভাবে এই কমিশনগুলি কার্যকর করা হবে। আর একটা বিষয় আমি অনুভব করছি, সেটা হলো যে গত 6 মাস মানুষ কিন্তু নানা ধরনের কথাবার্তা বলছে, সরকার কি করছে, দৃশ্যমান কিছু সাফল্য আমরা দেখতে পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি। সাধারণ লোকগুলি যেভাবে আমাদের দেশের, আপনি জানেন যে আমাদের দেশের লোকেরা একটা রেভলিউশনে, বিপ্লবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে, কিন্তু দ্রুততম সময়ে তার আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক এটা দেখতে চায়, সেটা না হলে দ্রুত হতাশ হয়। তো 6 মাস পার হয়েছে এবং এই 6 মাসের পরে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় আরও কিছু কথা বলেছেন, যেটা আমার জনগণকে আমি মনে করি যে এই বক্তব্য মানুষকে সাংঘাতিকভাবে উৎসাহিত করবে। তিনি বলেছেন যে যেমন এই যে এখানে জাতীয়ভাবে রাজনৈতিক ঐক্যমত্যের যেটা ব্যাপার দাঁড়িয়ে গেছে, তেমনি উনি আরও কিছু কথা বলেন। তার মধ্যে অন্যতম হলো যে বৈদেশিক যত সম্প্রদায় আছে, তিনি বলছেন যে ধনী রাষ্ট্র, পরিষ্কার করি আলাইনাস খান, উনি আসলে 3টা বিষয় এখানে কথা বলেছেন, যে 3টা বিষয় খুব আলোচনা হয়েছে। একটি হলো যে জাতীয় ঐক্য যেটা হয়েছে এটাকে সরকারকে শক্তিশালী করেছে এবং এর জন্য যে বাধাগ্রস্ত এসছে নানান শক্তি সবাই মিলে মোকাবেলা করেছে। আর একটা হলো যে অভ্যন্তরীণ এবং বিদেশি সমর্থন যোগ হয়েছে। আর একটা হলো জাতিসংঘের যে লাস্ট প্রতিবেদন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে জাতীয় ঐক্যমত্যের পাশাপাশি যে বাণীটা প্রধান উপদেষ্টা আমাদের শুনিয়েছেন, যে বিশ্বের ছোট বড় মানে বলছেন যে বৃহৎ শক্তি, ধনী শক্তি, মাঝারি যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের সমর্থন তিনি পেয়েছেন, এবং শুধু পাওয়া না, তারা এইভাবে বলেছে যে আপনার কি দরকার বলেন, এবং শুধু দরকার না, যদি আপনি মনে করেন তাহলে আমরা বিশেষ ব্যক্তিকে নিয়োগ করব যে আপনার টাইম টু টাইম আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার কি দরকার সেগুলি বাস্তবায়নের কাজগুলি করব। এটা কিন্তু আমরা নানা রকম প্রোপাগান্ডার মধ্যে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলির প্রোপাগান্ডায় আমাদের লোকজন কিছুটা হয়তো কখনো কখনো একটু হতাশ হতে চেষ্টা করে, কিন্তু আজকে প্রধান উপদেষ্টার ভাষণে এটা পরিষ্কার হয়ে গেছে যে আন্তর্জাতিক ফোরাম পরিপূর্ণ সমর্থন দিচ্ছে। এর পাশাপাশি যে ঘটনা ঘটছে সেটা হলো জাতিসংঘের এই যে গণহত্যা, এই গণহত্যার উপরে যে মানবতা বিরোধী যে কাণ্ডটা আওয়ামী লীগ করেছে সে ব্যাপারে জাতিসংঘের রিপোর্ট আমাদের প্রত্যেকটা লোককে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে এটা গালগপ্প না, এটা কত সত্য। এই সত্য শুধু এদেশের জনগণের বিশ্বাসের ব্যাপার না, কারণ জনগণের সামনে ঘটনা ঘটেছে। বাইরে থেকে যারা নানাভাবে ভাবত, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের
মানে প্রচারণায় তারাও কিন্তু অন্তত এই জাতিসংঘের এই এই প্রতিবেদনের পরে সবাই কিন্তু বুঝতে সক্ষম যে কি জঘন্য ঘটনা ঘটেছে, এবং যে রিপোর্টে একদম সরাসরি বলা হচ্ছে যে এখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অন্যজনে তারা নির্দেশ দিয়েছে এবং হত্যা করে লাশ গোপন করার বা এটাকে কি বলা হয়, গুম করে ফেলার মতন কথাও তারা বলেছে। তা এই বিষয়গুলি আজকে তার বক্তৃতায় তিনি নিয়ে আসছেন, এবং আমি মনে করি যে ইতিমধ্যে গত 6 মাসে মানুষের মধ্যে নানা ধরনের একটা দোদুল্যমানা, কি হচ্ছে না হচ্ছে, নানা রকম সংশয় সন্দেহ। আপনি জানেন যে আসলে এইরকম বড় একটা পরিবর্তনের জন্য আমাদের জনগণ আসলে প্রস্তুত ছিল না, কিংবা সেই ধরনের আত্মবিশ্বাসও ছিল না এই মানুষের মধ্যে। একটা পরিবর্তন চাচ্ছিল, কিন্তু পরিবর্তন উত্তর ঘটনা বলি কতটা তারা কন্টেইন করতে পারে এই ধরনের আত্মবিশ্বাস আমাদের জনগণের ছিল না। আজকে প্রধান উপদেষ্টার বক্তৃতার পরে আমি মনে করি যে এই দেশের আপামার জনগণ সেই বিশ্বাসের জায়গাটা খুঁজে পেয়েছে, বিশ্বাসের জায়গাটা পেয়েছে। আজাদ মজুমদার যে কথাগুলো এলাহি নেওয়াজ খান বলছিলেন আসলে ব্যাপারটি সেরকমই, এবং প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একটি কথা বলেছেন যে তর্ক বিতর্কের স্বভাব আমাদের রয়েছে এবং থাকবে, কিন্তু এই বিষয়ে একটা ঐক্যমত। আর যে বিষয়টা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব বা আপনার কাছে জানতে চাইব সেটি হলো যে উনি কিন্তু একটা কথা বলেছেন যে সংস্কারের প্রয়োজন নেই, শুনলে মানুষ হাসবে, এবং প্রয়োজন আছে। বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, গভীরভাবে নিতে হবে। এবং এটা যেমন সংস্কারের উপর গুরুত্ব দিয়ে উনি কথা বলেছেন। আরেকটি বিষয় যেটা বলেছেন, যেটা এলাহি নেওয়াজ খান সাজু বলছিলেন, সেটি হলো যে আমাদের নানান প্রপাগান্ডা বিদেশে এই হচ্ছে। উনি ট্রাম্পের প্রসঙ্গে উল্লেখ করেছেন, জি, এবং এই উনি কিন্তু একটা কথা বলেছেন যে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে, যে এতদিন যা অপপ্রচার চলছিল এই প্রতিবেদনের মাধ্যমে তার সমাপ্তি ঘটেছে। তো বাংলাদেশের মানুষ জানে এটা কারা ঘটিয়েছে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিভাবে এই জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছে, কি দাবিতে হয়েছে, কোন প্রেক্ষাপটে হয়েছে। কিন্তু গত কয়েক মাস এই জুলাই বিপ্লবের পরে যে হারে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল এবং যেভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল, তাতে করে বাইরের বিশ্বে কিন্তু এক ধরনের বিভ্রান্তি তৈরি করতে কিন্তু এই প্রপাগান্ডিস্ট যারা তারা কিন্তু সক্ষম হয়েছিল। তারা শুরুর দিকে আমরা এই যে কিছুদিন আগেও মাননীয় প্রধান উপদেষ্টা যখন দাভোস গিয়েছেন, আমি সেখানে ওনার সাথে ছিলাম, সেখানে অনেক অতিথির সাথে যখন কথা বলেছেন, তাদের সাথে কথা বলে মনে হয়েছে যে তারা কেউ এই ধরনের প্রচারণা কিন্তু বিশ্বাস করেছেন। এমনভাবে প্রচার করা হয়েছে যাতে বাংলাদেশে বোধহয় সংখ্যালঘু নির্যাতন ব্যাপকভাবে বেড়ে গিয়েছে এবং অনেক পুলিশ মারা গিয়েছে, বাংলাদেশে একটা সিভিল ওয়ার চলছিল, এরকম একটা প্রচারণা চালানো হয়েছে। কিন্তু আসলে তো বাংলাদেশে যেটা হয়েছে যে বাংলাদেশের জনগণের উপর বাংলাদেশের তৎকালীন সরকার এক ধরনের অত্যাচারের একটা স্ট্রিম রোলার চালিয়েছে, নির্বিচারে হত্যা করেছে বাংলাদেশের মানুষকে, এবং বাংলাদেশের মানুষের সব ধরনের অধিকার আসলে কেড়ে নিয়েছিল। তো এই যে জাতিসংঘের যে প্রতিবেদনটা এসেছে, এই প্রতিবেদনটা একেবারে সরাসরি পরিষ্কার করে দিয়েছে পুরো বিশ্ববাসীর সামনে বাংলাদেশের আসলে কি হয়েছিল, কতগুলো মানুষ মারা গিয়েছিল, কিভাবে মারা গিয়েছিল, কাদের নির্দেশে মারা গিয়েছিল, কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই সময় যে শাসক দল তাদের কি ভূমিকা ছিল, শাসক দলের কর্মীরা কিভাবে আপনার প্রশাসন থেকে সহায়তা পেয়েছে, কিভাবে তাদেরকে অস্ত্র সরবরাহ করা হয়েছে পুলিশ থেকে, কিভাবে পুলিশের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে নির্বিচার সবকিছু বর্ণনা রয়েছে, এবং মানে কি পরিমাণ শিশু আসলে মারা গিয়েছে আন্দোলনে, অনেক শিশু 13 থেকে 14%, যারা একেবারে ঘরের মধ্যে নিজের ঘরের বারান্দায় মারা গিয়েছে। এ ধরনের আবু সাইদের মৃত্যুকে নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল, অনেক অপপ্রচার করা হয়েছিল, সবগুলি প্রশ্নের জবাব রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া হয়েছে, এবং মানুষের অধিকার আসলে কিভাবে খর্ব করা হয়েছে সেটা একটা দলিল, ঐতিহাসিক দলিল বলবো। এই ঐতিহাসিক দলিল হচ্ছে এই জাতিসংঘের এই। আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করবো আজাদ মজুমদার, সেটা হলো উনি বলেছেন যে আন্তর্জাতিক বিশ্বের যে ব্যাপক সমর্থন রয়েছে এই সরকারের প্রতি, এবং এই কারণেই উনি একটা প্রশ্ন উঠেছেন যে এত বিশ্বের যে এত সমর্থন হচ্ছে বা পাচ্ছে এই সরকার, তাহলে এত সমর্থন নিয়েও যদি এই সরকার কিছু না করতে পারে তাহলে সে প্রশ্ন থেকেই যাবে। এবং তারা বলেছেন যে আমরা তোমাদের অর্থনৈতিক যে সমস্যা রয়েছে সে ব্যাপারে সহযোগিতা করতে পারি, কিন্তু সংস্কারের ব্যাপারে কাজটি তোমাদেরই করতে হবে। উনি এই কারণেই প্রশ্ন উঠিয়েছেন যে এই যে সংস্কারের বিষয়টা এসছে এটা উনি সম্পদ হিসাবে উল্লেখ করেছেন, এবং উনি বলেছেন যে এই ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সুযোগ নেই, আর যদি আমরা এতে ব্যর্থ হই সেটা ঠিক হবে না, আমরা ব্যর্থ হতে চাই না, কারণ বিশ্বের যে সমর্থন ওনারা পেয়েছেন এই সরকার
এবং এই আন্তর্জাতিক মহলও চায় এদেশের সংস্কারটি হোক। জি, অবশ্যই। আপনি একটু আগে আমরা প্রোপাগান্ডার কথা বলেছিলাম যে এই প্রোপাগান্ডা দিয়ে বাইরের বিশ্বে অনেক মানুষকে বিভ্রান্ত করা গেছে, কিন্তু বহির্বিশ্বের সরকারগুলো যারা বাংলাদেশে যাদের দূতাবাস আছে তারা তো তাদের নিজস্ব চ্যানেলে ইনফরমেশন নিজেরা দেখেছেও দীর্ঘদিন ধরে। তারা নিজেরা জেনেছে এবং তারাও কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটার সাথে একমত যে একটা সংস্কার হওয়া দরকার। বাংলাদেশটা এর আগে যেভাবে পরিচালিত হয়েছিল এভাবে পরিচালিত হতে পারে না, বাংলাদেশে একটা পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তনের জন্য নানা ধরনের সাপোর্ট কিন্তু প্রায় সবগুলো দেশই দিয়েছে এবং তারা বলেছে আর্থিক সাপোর্ট, সংস্কারের জন্য যে আর্থিক যদি কোনো অর্থের প্রয়োজন হয় সেটা দিবে, টেকনিক্যাল সাপোর্ট দেবে। কারণ অনেকগুলো দেশে এই সংস্কার কিন্তু অ্যাকচুয়ালি সারা বিশ্বেই কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন প্রক্রিয়ায় এই সংস্কারগুলো হয়েছে এবং এই সংস্কারগুলো বিভিন্ন দেশ তার অভিজ্ঞতাটা বাংলাদেশের সাথে শেয়ার করতে চেয়েছে কীভাবে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা যায়। অর্থনৈতিক একটা বিষয় তো আছেই প্রথম থেকেই, কারণ সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিধ্বস্ত অর্থনীতিটাকে ইনহেরিট করেছে। সেই অর্থনীতি পুনর্গঠনের একটা বিষয় আছে। অর্থনীতি পুনর্গঠনে কিন্তু সবাই সহযোগিতার আশ্বাস দিয়েছে, বিনিয়োগের আশ্বাস দিয়েছে, কিন্তু যে সংস্কারের ক্ষেত্রেও কিন্তু আমি একেবারে সরাসরি বলতে পারি স্পেন থেকে বলা হয়েছে যে তাদের যে সংস্কার, সেই সংস্কার অভিজ্ঞতা তারা শেয়ার করতে চায়। তুরস্ক থেকে বলা হয়েছে একই কথা, ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে, ইউকে থেকে বলা হয়েছে। তো এরকম অসংখ্য দেশ আছে যারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সম্ভাব্য সব রকমের সমর্থন দিয়েছে। আমি নিজে অনেকগুলো মিটিং, মাননীয় প্রধান উপদেষ্টা যখন অনেকগুলো কল অন হয়েছে আমি উপস্থিত ছিলাম। ম্যাক্সিমাম ডেলিগেট যারা এসেছেন ওনারা বলেছেন যে আমাদেরকে শুধু আপনাদেরকে জানানো প্রয়োজন যে আপনাদের চাহিদাটা কী। তো এইরকম যখন ওভারহেলমিং সাপোর্টটা থাকে, এই সাপোর্টটাকে তো আপনার কাজে লাগাতে হবে। কারণ বাংলাদেশে যদি এই মানে একটা সুস্থ রাজনৈতিক ব্যবস্থা তৈরি না করা যায়, এই সাপোর্টটা কিন্তু সবসময় না থাকবে না। উন্নত বিশ্বে যারা আছেন তারা কিন্তু বাংলাদেশে এক ধরনের স্থিতিশীলতা দেখতে চায়। বাংলাদেশ না, গণতান্ত্রিক একটা যে কোনো গণতন্ত্র মনস্ক দেশে কিন্তু এটা চাইবে যে আরেকটা দেশে গণতান্ত্রিক একটা সরকার থাকুক এবং মানুষের অধিকার নিয়ে কাজ করুক, একটা স্থিতিশীলতা থাকুক। তো এই জায়গাটা থেকে সবাই সহযোগিতার অঙ্গীকার করেছে, কিন্তু আবার যদি পুরনো বিশৃঙ্খল অবস্থায় ফিরে যেতে হয় তাহলে সেই সমর্থনটা নাও থাকবে। এবং এরকম ক্ষেত্রে শুধু রাজনৈতিক সমর্থন না, রাজনৈতিক সমর্থন যদি চলে যায় বা সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সম্পর্কও কিন্তু বাধাগ্রস্ত হয়। সো বাংলাদেশের এখন আসলে জাতীয় অগ্রগতির স্বার্থেই কিন্তু এই রাজনৈতিক সংস্কারগুলো করতে হবে, যাতে করে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে, যার উপর ভিত্তি করে আসলে বিদেশি বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেবে তারা কিভাবে বিনিয়োগ করবে। কারণ বাংলাদেশ একটা অফুরন্ত সম্ভাবনার দেশ। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আছে, বাংলাদেশের জনসম্পদ আছে, বাংলাদেশের একটা সমুদ্র বন্দর আছে, উপকূলকে ঘিরে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা আছে। তো এই যে এই সম্ভাবনাগুলো কিন্তু কাজে লাগাতে হলে প্রথমত দরকার বাংলাদেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, তারপরে দরকার হচ্ছে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা। তো এই দুইটা যদি সম্ভব হয় তো সেক্ষেত্রে বিনিয়োগ আসবে, বাংলাদেশের জব ক্রিয়েট হবে, এই দেশের মানুষ বাইরে যেতে পারবে, বাংলাদেশে স্কিল ম্যান পাওয়ার তৈরি হবে, ইত্যাদি সব কিছুর কিন্তু আসলে নির্ভর করতেছে একটা সুস্থ সমাজ ব্যবস্থা তৈরি করার উপর। এবং সেই সমাজ ব্যবস্থাটা একমাত্র তৈরি করা সম্ভব হবে যদি রাজনৈতিক ঐক্যমত্য থাকে, রাজনৈতিকভাবে যদি একটা বিশৃঙ্খল পরিবেশ থাকে, তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। এবং সেইটা নিয়েই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং আসার কথা হচ্ছে। সেই ক্ষেত্রে এই উপলব্ধিটা কিন্তু সরকার যেমন করেছে, দেশে এই মুহূর্তে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, যারা সবাই মিলে একেবারে কালেকটিভলি জনগণের প্রতিনিধিত্ব করে, সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তারা, এবং সব ধরনের তারাও কিন্তু আসলে একমত। তারাও কিন্তু এইটা বিশ্বাস করে যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তটা প্রয়োজন। এবং সেই বিশ্বাসের জায়গা থেকে তারা আজকেও এসেছেন এবং সমর্থনের অঙ্গীকার করেছেন, এবং তাদের মতামত নিয়ে সরকার সামনে এগোবে এবং বিশ্বাস করা যায় যে এই সংস্কারগুলো হয়তো গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আগামী কিছুদিনের মধ্যে এটা সম্পন্ন করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাইনওয়াজ খান এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। আমরা যাব এলাইনওয়াজ খানের কাছে। এলাইনওয়াজ খান,
প্রধান উপদেষ্টা তার সমাপনী বক্তব্যে কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে সারা বাংলাদেশে অনাচারের সীমা নেই, বিচার বিভাগের কথা এনেছেন, আর অন্যান্য বিষয় এনেছেন, কোনো আইন চলছে না। কাজেই এই বিষয়টাকে আমরা অস্বীকার করতে যেহেতু পারবো না, কাজে আমাদের এর সংস্কারের ব্যাপারে একমত হতে হবে। উনি আরেকটা কথা বলেছেন যে আসলে একমত না হলে আমাদের মুক্তি নেই সংস্কারের ব্যাপারে। এটা তো সত্য, এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু ওই উপনিবেশিক শাসনের যে আমার উপনিবেশিক যে লেগাসি, এটার ভিতর দিয়ে আমরা চলে আসছি। একটা স্বাধীন দেশ উপযোগী আইন কানুন নিয়ম রীতি যেগুলি আমরা কখনোই গভীরভাবে চিন্তা ভাবনা করি নাই, এইবার এসে আমরা বুঝতে পারছি যে সংস্কার ছাড়া আমাদের চলা সম্ভব না। কারণ অনাচার আপনি খুব ছোটোখাটো ব্যাপার, আপনি ধরেন ঢাকা মহানগরীতে আপনি ডিসিপ্লিন আনতে পারছেন না, কারণ ওই যে গড্ডালিকা প্রবাহে এইখানের সাথে পলিটিক্যাল পার্টির লোকজনের স্বার্থ জড়িত আছে, সেই অনুসারে এই জায়গাগুলি মেনটেন হয়। আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হলো এই সংস্কারের এবং আন্তর্জাতিক মহলের সমর্থন। অতীতে আপনি কিন্তু দেখবেন যে আমাদের কোনো সরকার এভাবে, মানে আপনি কী বলে এটাকে, কি পুঁজিবাদী বিশ্ব কি সমাজতান্ত্রিক বিশ্ব, কোনো বিশ্বর সমর্থন এভাবে পায় নাই, কখনোই না। এবং যে অর্থনৈতিক সমর্থনের কথা বলছে, আমি তো মনে করি যে 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে সারা বিশ্বের থেকে যে ধরনের রিলিফ আসছিল, কিন্তু এইবার এই সমর্থন সরাসরি সরকারগুলি আমাদের সরকার প্রদানকে করছে। এই যে একটা বিষয়, এবং এখানে মূলত হলো আমাদের প্রফেসর ইউনূস। আপনি দেখবেন যে প্রফেসর ইউনূস কিন্তু ধনবাদী বিশ্ব এবং সমাজতান্ত্রিক বিশ্ব উভয় জায়গায় কিন্তু তিনি সমভাবে গ্রহণযোগ্য একটা মানুষ। আজকে চীনকে যদি আপনি ধরেন, চীনের বহু বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইউনূসের চেয়ার রয়ে গেছে, এটা কিন্তু তাকে পড়ানো হয়। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এবং এই বাংলাদেশে একটা লোক যাকে মানুষ বিশ্বাস করে। এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের দেশের মানুষ কিন্তু ইউনূস সাহেবকে বিশ্বাস করে। আমাদের লোকজন কিন্তু অতীতে এভাবে কোনো রাজনৈতিক নেতা কিংবা বিশ্বাসের জায়গায় একটা দোদুল্যমানতা ছিল। আপনি কিন্তু আমাদের সাধারণ মানুষ, মধ্যবিত্ত, বিশেষ করে মধ্যবিত্ত, সাংঘাতিকভাবে ডক্টর ইউনূসকে বিশ্বাস করে, এবং এটা বিশ্বাস করে যে ইউনূসের পক্ষে সম্ভব বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া। আমার আর একটা জিনিস মনে হয়েছে আজকে ডক্টর ইউনূসের উদ্বোধনী ভাষণ এবং সময় ভাষণে, এতদিন অনেকেই মনে করতো যে ডক্টর ইউনূস বুঝি উনি ছেড়ে দিয়ে চলে গেলে বেঁচে যায়, এরকম একটা ভাব ওনার মধ্যে আছে। আজকে মনে হলো ওনার মধ্যে সাংঘাতিক দৃঢ়তা কিন্তু আজকে দেখা গেছে যে না, উনি মিন করছেন যে একটা সংস্কার এখানে করে উনি যাবেন। এই জায়গাটাই লোকেরা চাচ্ছিল যে ডক্টর ইউনূস এরকম একটা দৃঢ়তা দেখাক যে আমি যে সংস্কারের কথা বলছি এটা সম্পূর্ণ করেই যাব। রাইট। হ্যাঁ, এবং তার অর্থ কিন্তু এটা নয় যে দীর্ঘ সময় ধরে এই সংস্কারের কাজের জন্য তিনি ক্ষমতায় থাকবেন। এবং সংস্কার কিন্তু আপনি মনে করবেন, সংস্কার কিন্তু একটা সংস্কারের কাঠামোগত জায়গা কিন্তু তৈরি করা হলো, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে কার্যকর করা কিন্তু একটু দীর্ঘ সময়। এই কারণে জুলাই সনদের কথা বলা হয়েছে, চার্টারের কথা বলা হয়েছে যে সবাই সেখানে সিগনেচার করবে যে এই সংস্কার করবে। এই সংস্কারে তা ঐক্যমত্যের ভিত্তিতে এই সংস্কার যদি হয়, আমি মনে করি যে বাংলাদেশ যে নতুন বাংলাদেশের যে স্লোগান এই ছেলেরা করেছে সেটা কিন্তু আসলেই হবে। আর একটা বিষয় উনি বলেছেন যেটার ক্ষেত্রে আমিও একমত, যে আমাদের মনে অনেক প্রশ্ন ছিল, এই প্রশ্নের যদি উত্তর আমরা দিতে পারছিলাম না, কিন্তু এই ছেলেদের, এই তরুণদের রক্ত কিন্তু আমাদের অনেক প্রশ্নের জবাব বা অনেক প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিয়েছে। নিঃসন্দেহে এই সুযোগকে আমরা আবার তিমিরে চলে যাক, এইটাই দেশের মানুষ চায় না এবং আমরাও চাই না। এ কথাকে স্মরণ করেই আমি বলতে চাই যে ডক্টর ইউনূস আমাদেরকে আসলে তার নেতৃত্বে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব। আজাদ মজুমদার উনি একটা কথা বলেছেন যে আসলে সংস্কার যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে এবং সেগুলো পাতা উল্টালে রাজনৈতিক দলগুলোর দ্বিমত হওয়ার তেমন একটা সুযোগ নেই। আর উনি একটা কথা বলেছেন যে এই সংস্কার না করে এখান থেকে আমাদের বাঁচারও উপায় নেই। এবং আমরা একটা জিনিস শুনলাম যে একটা ওয়েবসাইট করা হবে,
যেখানে সংস্কারের যে প্রস্তাব রয়েছে তার ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কে কি মতামত দিচ্ছেন, কি বলছেন সেটা দিয়ে দেওয়া হবে। এই বিষয়টা আমাদের একটু বুঝিয়ে বলবেন আপনি। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রায় 32 জনের মতো রাজনৈতিক নেতৃবৃন্দ কথা বলেছেন, বক্তব্য রেখেছেন। হ্যাঁ বক্তব্য রেখেছেন, এবং কেউ দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন, কেউ সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। ওনারা কতগুলো কথা বলেছেন যে কথাগুলো এখনো আলোচনায় আসেনি। যেমন ওনারা বলেছেন যে আমাদের শুধু সংস্কার করলেই হবে না, ঐক্যমত্য করলেই হবে না, এটাকে একটা আইনি কাঠামোর মধ্যে দিতে হবে, যাতে করে এই সংস্কার বা এই ঐক্যমত্য পরবর্তীতে আবার নষ্ট না হয়, বা কেউ পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর এই ঐক্যমত্য এখান থেকে সরে যেতে না পারে, এখান থেকে সরে না যেতে পারে। এটার কথা বলেছেন রাজনৈতিক নেতারা। সংস্কারের ব্যাপারে সরকারকে লিড নিতে বলেছেন, কারণ সরকার যদি লিড না নেয়, কেউ একজন যদি মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে সরকার কারো উপর কোনো কিছু চাপিয়ে দেবে না। সরকারের দিক থেকে এটা সরকারের অবস্থান যেমন স্পষ্ট, তেমনি রাজনৈতিক দলগুলো বলেছেন যদি সরকার কোনো এইটা লিড না নেয়, সরকার যদি এখানে একটা সুস্পষ্ট ভূমিকা না রাখে, তাহলে ঐক্যমত্যটা পৌঁছানো খুব সহজে হবে না। সেই জন্য সরকারকে ভূমিকা নিতে রাজনৈতিক দলের নেতারাই অনুরোধ করেছেন, এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতা আসলে সরকারকে তার কর্তৃত্বটা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। আরও যেই জিনিসটা বলা হয়েছে যে একজন খুব বর্ষীয়ান প্রবীণ একজন রাজনীতিবিদ উনি বলেছেন যে এই যে সংস্কারের প্রস্তাবগুলো দেওয়া হলো, এটা কিন্তু এক ধরনের প্যান্ডোরার বাক্সটা খুলে দেওয়ার মতো। প্যান্ডোরার বাক্স খুলে দেওয়ার মতো এই অর্থে যে অনেকগুলো সংস্কার প্রস্তাব আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের মত এবং তাদের যে রাজনৈতিক আদর্শ তার সাথে মিলবে না। তো যে কারণে রাজনৈতিক বিরোধিতা আসবে, অনেক বিষয়ে বহুত্ববাদের কথা বলা হয়েছে সংস্কারের সংবিধানে, সেটা অনেকে একমত হবেন না। এরকম আরো অনেক বিষয় আছে যেগুলোর সাথে অনেক রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ স্পষ্ট মত পার্থক্য রয়েছে। এই মত পার্থক্য দূর করা কিন্তু খুব সহজ বিষয় না। তো এই যে প্যান্ডোরার বাক্সটা খুলে দেওয়া হলো, এটা আদর্শগত সংকট তৈরি হতে পারে। এটা তো রাইট আদর্শগত, প্রত্যেকের তো একটা নিজস্ব রাজনৈতিক দর্শন আছে, তাই সেই তার রাজনৈতিক দর্শনটাকে প্রতিষ্ঠা করতে চাইবে। সো স্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ তীব্র হবে। তো রাজনৈতিক নেতারাই বলেছেন যে সরকার যদি ভূমিকা না নেয়, তাহলে এই প্যান্ডোরা বাক্সটা এই মুহূর্তে বন্ধ করা কঠিন হবে, বরঞ্চ রাজনৈতিক বিতর্কটা আরও বাড়বে। সংবিধান সংস্কার করতে গিয়ে কিছু কিছু দেশের যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলোর কথাও তারা বলেছেন যে এই ধরনের অভিজ্ঞতা যাতে বাংলাদেশে মানুষের না হয়। আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতা। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি আজকে এখানে ছিলেন, সেখানে ওনারাও বলেছেন যে বর্তমান আসলে যে তরুণ প্রজন্ম আওয়ামী লীগের ব্যাপারে অ্যাকচুয়ালি 5ই আগস্টই একটা ফয়সালা করে দিয়েছে। এখন রাজনৈতিক দল ছাত্ররা আসলে রাজনৈতিক দলের নেতাদের কাছে এখানে আহ্বান জানিয়েছেন যে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত ছাত্ররা তাদের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, বাংলাদেশের জনগণও সিদ্ধান্ত দিয়েছে। এখন নতুন করে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করা হবে কিনা, বা যদি করে তার পরবর্তীতে আবার আওয়ামী লীগকে সরানোর দায় আবার পরবর্তী প্রজন্মের উপর এই বর্তমান যারা রাজনীতিবিদ আছেন, কারণ এখানে সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন, তারা এইটা আসলে নতুন প্রজন্মের কাছে দিবে কিনা, এই দায়টা নতুন প্রজন্মের কাছে আবার চাপিয়ে দিবে কিনা, ছাত্রদের পক্ষ থেকে এই আহ্বানটা ওনাদেরকে জানানো হয়েছে যে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে অ্যাকচুয়ালি আওয়ামী লীগের ব্যাপারে আপনারা কি করবেন। জাতীয় নির্বাচনের আগে না স্থানীয় নির্বাচন আগে, এটা নিয়ে অনেকগুলো বিতর্ক বাংলাদেশে চলছে। আজকে কিন্তু দুই ধরনের মতামত নিয়ে আলোচনা হয়েছে। যদিও আজকের সভাটা ছিল একেবারেই একটা সূচনা সভা, কিন্তু এখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয়তাটার কথা যেমন বেশ কয়েকজন বলেছেন যে কেন এটা প্রয়োজন, তেমনি আরো কয়েকজন নেতা এটা কেন ঝুঁকিপূর্ণ সেই ঝুঁকিটাও কিন্তু ব্যাখ্যা করেছেন। আপনি একটু বলবেন কি আমাদের ওইখানে রাজনৈতিক নেতারা যারা এর বিরোধিতা করেছেন তারা কি যুক্তি দিয়েছেন? না, তারা বলেছেন যে পার্লামেন্ট নির্বাচনটাই আসলে মানুষের জন্য। আমরা যেহেতু ঐক্যমতের বিষয়ে পৌঁছানোর চেষ্টা করছি, এখনো যেহেতু ঐক্যমতে পৌঁছানোর সুযোগ আছে, আমরা সরকারের পক্ষ থেকে আমরা চাইবো যে ওনারাই আসলে ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত নেবেন, তারপরে সেই সিদ্ধান্ত সরকার বাস্তবায়নের পথে অগ্রসর হবে। আর ওয়েবসাইটের কথা আপনি যে প্রসঙ্গটা বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা মাননীয় প্রধান উপদেষ্টা আজকে কিন্তু ওনার বক্তব্যে বলেছেন, আপনারা হয়তো এটা শুনে থাকবেন। উনি বলেছেন যে এটা এই ওয়েবসাইটের এই বিষয়টা উনি বলেছেন এই কারণেই যে যাতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জনগণকেও কিন্তু এই ঐক্যমতের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করা যায়। এইভাবেই সম্পৃক্ত করবেন যে ওয়েবসাইটে কিন্তু থাকবে এই সংস্কার প্রস্তাবগুলো তো অলরেডি ওয়েবসাইটে আছেই। এই ওয়েবসাইট আরও প্রয়োজনে রাজনৈতিক দলগুলো যদি চায় এই সংস্কার প্রস্তাবগুলোকে আরও সংক্ষিপ্ত করে সংক্ষিপ্ত সারসংক্ষেপও কিন্তু এখানে দেওয়া হবে, এবং কোন রাজনৈতিক দল কোন মত প্রস্তাবের ব্যাপারে একমত, কোন প্রস্তাবের ব্যাপারে দ্বিমত, এটা ওয়েবসাইটে দেওয়া হবে, যাতে করে জনগণ জানতে পারে যে তার মানে যে রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করছে তারা অ্যাকচুয়ালি তারা কে কি চায়,
তাদের প্রত্যেকের চাওয়াটা, কে কতটুকু একমত, কেউ যদি আংশিক একমত হয় আংশিক একমতটাও বলতে পারবে, কেউ যদি পুরোপুরি দ্বিমত পোষণ করে তাহলে সেটাও বলতে পারবে। সোজা কথা হচ্ছে যে এখানে একটা স্বচ্ছতা বজায় রাখা, কোনো লুকোচাপার বিষয় নেই। অন্য রাজনৈতিক দলগুলোও কিন্তু জানবে, কারণ আজকে যদিও একটা সভা হয়েছে যেখানে সবগুলো রাজনৈতিক দল উপস্থিত ছিল, পরবর্তী সভাগুলো যখন হবে সেখানে হয়তো সবাই উপস্থিত থাকবে না, কে কি মত দিচ্ছে তখন অন্যরা কিন্তু জি জি সেটা জানার সুযোগ পাবে না। প্রত্যেকের সাথে হয়তো আলাদা আলাদাভাবে এখন থেকে বৈঠকটা হবে, আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে আগামী কিছুদিন ধরে এই প্রক্রিয়াটা চালু থাকবে। সেক্ষেত্রে কিন্তু মানুষের বা অন্যদেরও কিন্তু জানার সুযোগ থাকছে না যে তার রাজনৈতিক প্রতিপক্ষ বলেন বা তার রাজনৈতিক সহকর্মী বা অন্য যে সমমনাদের দলগুলো আসলে কী প্রস্তাব দিচ্ছেন। এই ওয়েবসাইটের বিষয়টা এই কারণেই বলা হয়েছে যাতে ওয়েবসাইটে এই জিনিসটা যদি দেওয়া হয় তাহলে সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অভিমত সহ অন্যান্য রাজনৈতিক দল যেমন জানতে পারবে, গণমাধ্যম থেকেও জানতে পারবে, সবাই জানতে পারবে এবং সাধারণ মানুষও জানতে পারবে, এবং প্রত্যেকে তার মতামতটা বিভিন্ন প্ল্যাটফর্মে তখন রাখার সুযোগ পাবে, এবং জাতীয় ঐক্যমতটা সৃষ্টির ক্ষেত্রে আসলে তখন এক ধরনের জনমতটাও এভাবে যাচাই হয়ে যাবে। এলাইন খান, আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বেশ দৃঢ়তা দেখিয়েছেন, বিশেষ করে সংস্কারের ব্যাপারে, এবং উনি কিছু কথা তো বলেছেন নিজেই, যেটা আমরা আলোচনা করছিলাম যে এই সংস্কারের বিষয়টি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, গভীরভাবে বিষয়টি নিতে হবে। এর মানে আমার মনে হচ্ছে যে এই সরকার সংস্কার করবে, রাজনৈতিক দলগুলো এক ধরনের চাপে পড়তে পারে, কারণ উনি এত স্পষ্টভাবে কিছু কথা বলেছেন। এইখান থেকে যে সমস্ত রাজনৈতিক দল সংস্কারের ব্যাপারে কিছুটা উদাসীন অথবা নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে সংস্কারকে নয়, তারা একটা চাপে পড়তে পারে। এই প্রশ্নটা আপনাকে করব যে আসলে সংস্কারের বাইরে যাওয়ার কি রাজনৈতিক দলগুলোর সুযোগ আর থাকবে? রাজনৈতিক দলগুলো তো সংস্কার চাচ্ছে, জি, তারা বলে নাই কখনো, কিন্তু তারা মাঠের বক্তব্য এমন রাখে মাঠের বক্তব্যকে- এবং যেটা মানুষ বিভ্রান্ত হয়। সমস্যা হলো সেটা এটা হতে পারে, হ্যাঁ, কারণ এইসব দলগুলি কারণ পারসেপশন একটা বড় জিনিস তো। এইসব দলগুলি সারা জীবন যে ধরনের রাজনীতি করে আসছে, রাইট রাইট তাদের সামনে একটাই লক্ষ্য। আপনি দেখবেন যে গত 15 বছর সরকারের কাছে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি করা হয়েছে। অন্যান্য বিষয় তো আছে, মূল কথা হলো একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার তাদের, কারণ ক্ষমতায় যাওয়ার জন্যে এই পার্টিগুলি মানে উন্মুখ হয়ে থাকে সবসময়, একটা ট্রান্সপারেন্সি থাকবে, এমন একটা নির্বাচন হবে, সুতরাং এই কথাগুলি বলবে। কিন্তু সংস্কারের ব্যাপারে গুরুত্ব, তারা এটা জানে যে যদি সংস্কার না হয়, হ্যাঁ, সে যেভাবেই বলুক না, মির্জা ভাই যেটা বলেছেন, ন্যূনতম সংস্কার পরে ইলেকশন হোক, সংস্কার ওরা চাচ্ছে। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে মিটিংটা হয়েছে জি জি তাতে কিন্তু সবাই সংস্কারের কথা বলেছে। হ্যাঁ, ওই যে প্রবীণ রাজনৈতিক প্যান্ডারার বাক্স যেটা বলছেন যে খুলে যেতে পারে, অনেকের সাথে হয়তো বা নীতিগত আদর্শ তো একটা বিরাট ব্যাপার। আমি লোকেরা পলিটিক্যাল লোকজন খারাপ কাজটাকে আদর্শ হিসাবে দেখে, কিন্তু আমি বলি যে আদর্শ মানে ভালো জিনিস করা, রাইট, আদর্শ মানে ভালো জিনিস। তো ভালো জিনিস রাজনীতিবিদরা করতে চায়, আমার মনে হয় যে খুব একটা ডিফারেন্স হবে হবে না। না। এখানে ইম্পর্টেন্ট হলো যে একটা অবাধ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যে প্রত্যেকটা লোক যাতে বিচার পায়, আইনের শাসনটা চায়। আমরা কিন্তু সেই জায়গায় নাই, যেটা প্রধান উপদেষ্টা বক্তৃতায় বলছেন যে অনাচার কেন? আইনের শাসন নাই বলে অনাচার। রাইট, আইনের শাসন নিশ্চিত করাই করে সংস্কারের মূল কাজ। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, প্রত্যেকটা নাগরিক এবং বিচার পাবে, এটা নিশ্চিত করাই সংস্কারের কাজ। এবং আমি মনে করি যে যেমন মানে ইউরোপে বলেন, পশ্চিমা বিশ্বে একটা লোক একা দাঁড়ায় প্রতিবাদ করতে পারে, কিন্তু আমি মনে করি আমাদের দেশে যে কোনো পশ্চাৎপদ সমাজের একজন লোক একা দাঁড়িয়ে প্রতিবাদ করবে, কেউ তাকে বাধা দিবে না, এরকম একটা সমাজ হওয়া উচিত। এই সংস্কারটা আসলে সবাই চায়। যদিও আমাদের মনোযোগেতে সবসময় একটা কর্তৃত্ববাদের একটা ব্যাপার থাকেই, কিন্তু যদি একটা সংস্কার হয়ে যেটা প্রধান উপদেষ্টা বলছেন যে এই সংস্কার হয়ে গেলে কোনো কারো পক্ষে সম্ভব হবে না যে তারা স্বৈরাচারী হয়ে ওঠা। আর এইরকম ধোঁয়াশার মধ্যে কনস্পিরেসি থিওরিগুলি এমনভাবে ওয়ার্ক করতে থাকে, মানুষ বিভ্রান্ত হয়, সংস্কার হলে সেটা আর হবে না। আমি মনে করি যে পলিটিক্যাল দলগুলির সাথে বড় ধরনের বিরোধ হবে না, কারণ তারাও বাংলাদেশকে বুঝতে, আমি জানি যে আমার প্রতিবেশী আছে, যে প্রতিবেশী যদি ঐক্যের জায়গায় যদি আমরা ঠিক না থাকি, তারা কী ধরনের কাজ আমাদের ভিতরে করতে পারে। যাই হোক, সর্বশেষ যেটা বলবো যে সংস্কারের ব্যাপারে আজকে
আমি ওই জায়গাটায় যে উপদেষ্টা সাংঘাতিক দৃঢ়তা দেখিয়েছেন, রাইট রাইট। হ্যাঁ, এবং রাজনৈতিক দলগুলিও যতটুকু আমরা এখন জানতে পারলাম তারাও এই সংস্কারের বাইরে না, তারাও সংস্কার চায়। তবে আপনি যেটা বলবেন যে ক্ষমতায় মানে নির্বাচন দেওয়া, নির্বাচন চাবে, নির্বাচন দিতে হবেই, 2 দিন আগে আর পরে, 1 বছর পরে দেন, 2 বছর পরে দেন, নির্বাচন দিতে হবে। আর রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলবেই, কিন্তু একই সঙ্গে তারা সংস্কারের সাথে থাকবে, এইটা হলো আমার বিশ্বাস। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আজাদ মজুমদার এবং এলাইনা ওসকান। আজাদ মজুমদার, আপনি নিশ্চয়ই জানেন যে ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরে সংবাদ সম্মেলন হয়েছে এবং সংবাদ সম্মেলনে অনেক কথাবার্তা এসছে এবং সেখানে একজন ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছে যে বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী, কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ সরকারের পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি মোহাম্মদ ইউনূসও জুনিয়র সরুজের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী? জুনিয়র সরুজের ব্যাপারে একটি কথা রয়েছে যে উনি রাজনৈতিক পরিবর্তনে নানান দেশে ভূমিকা রাখে, সেই প্রসঙ্গটা উনি এনেছেন। কিন্তু ট্রাম্প কিন্তু এই বিষয়টা একদম অস্বীকার করেছে। উনি বলেছে যে ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই এবং উনি আরেকটা কথা বলেছেন মজা, সেটি হলো যে এটা এমন একটা বিষয় যে বিষয়টা মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং উনি এই বিষয়ে ভালো বলতে পারবেন যে বাংলাদেশে আসলে আমেরিকা এই ধরনের ভূমিকা রেখেছিল কি না। এটা নিয়ে আরেকটা বিভ্রান্ত তৈরি হয়েছিল অনুবাদগত কারণে। এমন অনুবাদ দিয়েছিল যে বাংলাদেশের ঘটনাবলী মোদির উপর ছেড়ে দিয়েছেন ট্রাম্প, এবং এটা আনন্দবাজার এই হেডলাইনটা করার কারণে আরও বেশি বিভ্রান্ত তৈরি হচ্ছে। আমাদের দেশে কেউ কেউ এটার ভুল অনুবাদ করেছে, কিন্তু আসলে ইনি এই বিষয়টির ব্যাপারে মোদির মতামত জানতে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু মোদি কিন্তু জবাব দেয়নি, সে অন্য প্রসঙ্গে গিয়েছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমরা মনে করি যে যে প্রশ্নটি করা হয়েছিল, এটা চেষ্টা করা হয়েছিল যে এই প্রশ্নটি দিয়ে কিছু ওনার মুখ থেকে এমন কোনো উত্তর বের করা যদি পাওয়া যায় যেটা নিয়ে আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তাদের যে অপপ্রচার, সেই অপপ্রচারটাকে আরও বেগবান করা যায়। তবে এই প্রচেষ্টাটা আসলে মাঠে মারা গেছে। মার্কিন রাষ্ট্রপতি যে বক্তব্যটা দিয়েছেন, উনি আসলে এই বক্তব্যটাই দেওয়ার কথা, কারণ উনি কিন্তু মার্কিন বা রাষ্ট্রপতি বা মার্কিন যে সরকার, তারা কিন্তু কাজ করে তাদের নিজস্ব চ্যানেল থেকে প্রাপ্ত যে তথ্য প্রবাহ আছে তার উপর ভিত্তি করে তারা কিন্তু কাজ করে। রাষ্ট্র ক্ষমতায় যিনিই থাকুন বা যে দলই থাকুন, কিন্তু তারা তাদের নিজস্ব চ্যানেল ব্যবহার করেই কিন্তু তথ্যটা পায়। সো ভারতের মিডিয়া কি বললো বা কি লিখলো, এটা কোনো আসলে তাদের জন্য বড় কোনো বিষয় না। মার্কিন প্রেসিডেন্ট আসলে মার্কিন ইন্টেলিজেন্স বা মার্কিন দূতাবাসের যে ব্রিফিংটা থাকে, সেই ব্রিফিংয়ের উপর ভিত্তি করে ওনারা কথা বলেন এবং এইটা উনি সেইভাবে কথা বলেছেন। একটা জিনিস হচ্ছে যে ভারতীয়দের দিক থেকে কিন্তু একটা স্পষ্ট চেষ্টা আছে যে বাংলাদেশের যে জুলাইয়ের যে বিপ্লবী যারা আছে, জুলাইয়ে যে যারা আত্মত্যাগ করেছে তাদেরকে আন্ডারমাইন করা। তাদের যে আত্মত্যাগটা, তাদের এই আত্মত্যাগটা কিন্তু স্বতঃস্ফূর্ত ছিল, কারণ তারা বাংলাদেশের তরুণ সমাজ এই যখন নিজে চোখে দেখেছে যে বাংলাদেশের মানুষের অধিকারটাকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছে, বা তারা যারা নতুন ভোটার হয়েছে তারা দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, ভোট দিতে গেলে অপদস্থ হয়েছে, এই যে তরুণ সমাজের নানা বিষয়ে ক্ষোভ, এই ক্ষোভটারই আসলে বিস্ফোরণ ছিল জুলাই বিপ্লব। তো এই তরুণ সমাজের যে আত্মত্যাগটা, এই আত্মত্যাগটাকে তারা মূল্যায়ন না করে এটাকে তারা অন্য কোনো একটা দেশের
ভূমিকাকে বড় করে দেখার চেষ্টা করে বা মনে করে যে অন্য কোনো দেশের ভূমিকা এখানে আছে। তো এরকম একটা ঘটনা আমরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময়ও দেখি। আমাদের মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের কৃতিত্বকে অনেকেই অস্বীকার করে সেটাকে অন্য দেশের নিজস্ব বিষয় বা ভারত পাকিস্তানের ইস্যু বলে এটা চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের যে অবদান বা বিশাল মুক্তিযোদ্ধারা যে কত বড় আত্মত্যাগ করেছেন, বাংলাদেশের মানুষ যে কত বড় আত্মত্যাগ করেছেন, সেটা অনেক সময় ভারতের অনেকে এটা স্বীকার করতে চান না। সেটা তারা মুক্তিযুদ্ধটাকে নিজেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে তারা তাদের কৃতিত্ব বলে চালিয়ে দিতে চান, এবং সেটা আপনারা কিছুদিন আগে দেখেছেন 16 ডিসেম্বর এরকম একটা বিবৃতি দিয়েছিল, বিবৃতি দিয়ে ভারত সেটা চেষ্টাও করেছে। তো এরকম একটা বিষয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যটা যে আসলে সবসময় বাংলাদেশের মানুষই নির্ধারণ করে। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বাংলাদেশে যে জনবিপ্লবগুলো সংগঠিত হয়েছে, এগুলোর যে পিছনে যে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ভূমিকা, এটা ভারতের অনেকেই হয়তো মানতে চান না, এবং মানতে চান না বলেই তারা আসলে বাইরের বিশ্বে বিভিন্নভাবে এই ধরনের বক্তব্য এনে এই বিপ্লবটাকে খাটো করে দেখার চেষ্টা করেন। এটা এই ধরনের অপচেষ্টারই একটা অংশ বলে আমরা মনে করি। তবে থ্যাঙ্কস টু দি ইউএস প্রেসিডেন্ট, উনি এই বিষয়টাকে মানে একেবারেই উড়িয়ে দিয়েছেন, এবং উনি আসলে ভারতের প্রধানমন্ত্রীকে এই প্রসঙ্গে প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য বলেছেন উনি। আর এটাকেও কিন্তু ওনার বক্তব্যের যে উজ্জ্বল অংশ, যেটা ইমপ্লাইড, আমরা ধরে নিতে পারি যে উনি আসলে কিভাবে বলেছেন। উনি আসলে সরাসরি জানতে চেয়েছিলেন, যেটা যদি আমরা অন্যভাবে বলি, যে মোদি বলুক যে এই বাংলাদেশের পরিবর্তনের পেছনে আমেরিকা দায়ী জড়িত কিনা, এটাই ছিল প্রশ্নটা আমার মূলত। কাছে যেটা মনে হয়েছে যে উনি বলেছেন যে বাংলাদেশের প্রসঙ্গটা, এই প্রশ্নটার অ্যাকচুয়ালি উত্তরটা উনি দেখ, যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নটার উত্তরটা উনি দেখ। এখানে আসলে কিন্তু এটাকেও রংচং দিয়ে নানাভাবে মোদি কিন্তু এই বিষয়ে কিছুই বলে নাই পরে। না, সেটা উনি বলবেন না। উনি একটা দেশের সরকার প্রধান, উনি জানেন যে এই ধরনের পরিস্থিতিতে ওনার একটা মন্তব্য আরো কত বড় বিতর্কের সৃষ্টি করতে পারে, সে বিষয়ে উনি সতর্ক ছিলেন দেখে উনি প্রসঙ্গটা এড়িয়ে গেছেন। তো এখন এই ধরনের অপচেষ্টা বাংলাদেশের এই বিপ্লবটাকে খাটো করার বা বাংলাদেশের মানুষের পিছনে, মানুষকে যে এইভাবে মানুষের উপর যে অত্যাচারটা যারা চালিয়েছে তাদের ভূমিকাকে, তাদেরকে একটু স্কেপ রুট দেওয়ার জন্য এই চেষ্টাটা, এটা কিন্তু একটা অংশ করেই যাচ্ছে, এবং এটা করে যাবে বলেই আমরা জানি বা আমাদের মনে হচ্ছে তাদের আচরণ দেখে। কিন্তু এটা নিয়ে আসলে আমাদের পক্ষ থেকে আর এর বেশি আর কি বলার আছে। জি, এলায়নস খান, জাতিসংঘের রিপোর্ট এবং ট্রাম্পের এই ধরনের ভূমিকা সম্ভবত ভারত বলুন বা আওয়ামী পক্ষের যা ফ্যাসিস্টদের পক্ষের যে প্রচারণা, কেউ একজন মন্তব্য করেছে শেষ পেরেকটা মেরে দিয়েছে, আর সম্ভব নয়। আপনার কি মনে হয় নৈতিকভাবে? এটা তো ঠিক যে জাতিসংঘের যে রিপোর্ট, এটা আওয়ামী লীগের রাজনীতির জন্যে শেষ প্যারেকের মতোই। আপনি জানেন যে জাতিসংঘ কিন্তু এই যে তদন্ত রিপোর্ট, এর প্রেক্ষাপটে জাতিসংঘ নিজেই কিন্তু এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল কিন্তু তারা গঠন করতে পারে, যেটা আগে তারা করেছে। যেমন বলাকান গণহত্যার ব্যাপারে তারা এরকম ট্রাইব্যুনাল করেছে, এবং রুয়ান্ডাতেও একই জিনিস তারা করেছে। সুতরাং এই বক্তব্যের পরে এবং মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে যারা দায়ী এই মানবাধিকার মানবতার বিরুদ্ধে যারা এই অপরাধ করেছে, তারা যেন কোনোভাবে ছাড় না পায়, তারা যেন কোনো দায় না মুক্ত না হয়। সুতরাং এটা কিন্তু সরকারের উপরে কিন্তু একটা চাপ কিন্তু অলরেডি জাতিসংঘের উপর চলে গেল। একই সঙ্গে জাতিসংঘ ইচ্ছা করলেও একটা কোর্ট ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল তারা স্থাপন করতে পারে, তারও কিন্তু একটা আলামত কিন্তু এই রিপোর্টের মধ্যে দিয়ে হয়ে গেছে। এটাকে আমরা ভবিষ্যতে দেখব। আর একটা হলো যে ট্রাম্পের বক্তব্যের আপনি দেখবেন যে ট্রাম্প এবং মোদির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় কি হয়েছে আমরা জানি না, কারণ এমনিতেই ইন্ডিয়া কিন্তু চাপের মধ্যে আছে। বিশেষ করে ট্রাম্পের অনেক ট্যারিফ, ইন্ডিয়ান অনেক গুডসের উপরে, যেসব গুডস আমেরিকা দেশে তাদের উপর ট্যারিফ আগের বারও তিনি করেছেন, এবারও বাড়িয়েছেন। ইন্ডিয়ান মিডিয়া কিন্তু বলছে যে মোদির সফরে মানে শুল্কর ফাঁকিটা রয়ে গেল, ওইখানে কিছু করতে পারেন। ওইটা হলো তিনি নিজেকে কিভাবে রক্ষা করবেন, এটা ছিল ইম্পর্টেন্ট ওইখানে। কারণ উনি বহু চেষ্টা করে ওনার অভিষেকে দাওয়াত পান নাই ট্রাম্পের, তিনি বহু চেষ্টা করে পান নাই। এটার জন্য ওনার মধ্যে একটা মর্মবেদনা ছিল মোদির। আর সেক্ষেত্রে তার নিজের উপরে ট্যারিফ আসবে, তার বাণিজ্য কমায় নাই। আর একটা হলো যে এটা আপনি লক্ষ্য করবেন যে কথাগুলি আসছে যখন উনি উভয় যখন প্রেস কনফারেন্স, তখন
কথাগুলি কি আসছে, খুব পরিকল্পিতভাবে ভারতের সাংবাদিকরা প্রশ্ন প্রশ্নটি করছে। করেছে এবং নিঃসন্দেহে। শুধু বাংলাদেশ প্রসঙ্গ না, তারা যে আমেরিকাতে কি বলে ইন্ডিয়া বিরোধী তৎপরতা, বন্দর কি ব্যবস্থা নেবে, এরকম প্রশ্ন তারা করছে। অর্থাৎ এটা একটা মানে কি বলবো, এটা পরিকল্পিত ছিল যে এইভাবে থেকে কি প্রশ্ন আসে। সেক্ষেত্রে ট্রাম্প সুস্পষ্ট বলে দিছে যে মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল না। ডিপ স্টেট বলতে তো আমেরিকাতে যারা বোঝায় জি। FBI, CIA, গোয়েন্দা সংস্থা যারা যারা। গোয়েন্দা সংস্থা, এরা সরকারের নীতির বাইরেও অনেক কাজ করে থাকে সারা পৃথিবীতে। কারণ আপনি জানেন যে আমেরিকার শতাধিক ঘাঁটি আছে বিভিন্ন জায়গায়, জি জি বিভিন্ন রাষ্ট্রে তার ইনভলভ আছে। এবং এই ডিপ স্টেট কিন্তু শুধু আমেরিকা না, পৃথিবীর বহু দেশে আছে। এবং বাংলাদেশের মতো জায়গায়ও কিন্তু ডিপ স্টেটের একটা আছে, পাকিস্তানে আছে। পাকিস্তান মূলত এখন ডিপ স্টেট চালায়। আপনার যারা ডিপ স্টেটের সাথে মানে যারা সরকারের মধ্যে সরকার, এরকম একটা ব্যাপার পাকিস্তানে এটা ভয়াবহভাবে আছে। পাকিস্তান মিলিটারি, ইন্টেলিজেন্স, তারপরে তার ব্যুরোক্রেসির একটা অংশ, সবগুলাই কিন্তু পাকিস্তান চালায়। পাকিস্তানে কিন্তু সরকার দেশ চালায় না। সরকার দেশ চালায় না জি। এটা। সুতরাং সেক্ষেত্রে কিন্তু ওই সব ইন্ডিয়ান, আপনি জানেন যে ইন্ডিয়ান মিডিয়া বিশ্বের শীর্ষে, একজন ফেক নিউজের জন্য তারা বিশ্বের শীর্ষ অবস্থান করছে, এবং প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ইন্ডিয়া এক্ষেত্রে বিশ্বের শীর্ষে। এবং আমাদের লোকজনও কিন্তু ইতিমধ্যে এটা কিন্তু বুঝতে পেরেছে যে ইন্ডিয়ান মিডিয়া আসলেই একটা মানে ফেক, মানে প্রোপাগান্ডার ক্ষেত্রে এরা শীর্ষে। গোয়েবলসের থিওরিতে এরা বিশ্বাস করা শুরু করছে যে একটা মিথ্যাকে সত্য মানাতে 10টা মিথ্যা এবং বলতে হবে। মিডিয়ার নতুন টার্মিনোলজি তৈরি হয়েছে, গদি মিডিয়া, গদি মিডিয়া। উইকিপিডিয়াতে রয়েছে। গদি মিডিয়া এইসব ব্যাপারে। তবে যেটাই ঘটুক না কেন, মানে ওরা কিছুই করতে পারবে না, বিকজ যে আমাদের প্রধান উপদেষ্টার যে আন্তর্জাতিক যে ইমেজটা একটা বিশাল ব্যাপার। আপনি যে যাই থাকুন না। আর একটা হলো যে সবাই এটা জানে যে এই ডক্টর ইউনূস ক্ষমতা থাকার জন্য আসেন নাই, রাইট। এবং ক্ষমতায় গিয়ে উনি জি, নিজের জি, সম্পদ জি। কামাবেন, ধন সম্পদ জি। বাড়াবেন, ওনার পরিবারের জন্য অনেক কিছু করবেন। এটা সবাই বুঝে যে ওইটার জন্য জি। ইউনূস আসেন নাই। সত্যিই দেশকে একটা মানে কি বলে একটা ট্র্যাকে তোলার জন্য উনি আসছেন, কাজ করছেন। অন্তত এই বিশ্বাস সাধারণ মানুষের আছে, বিশ্বের শুধু এই বিশ্বের না, বিশ্বের সমস্ত মানে স্টেটের যারা সরকার আছে তাদের মধ্যে এই বিশ্বাসটা, আস্থাটা আছে। জি। যে কারণে তারা অবগুলাই বলতে পারে কি দরকার আপনার, জি। অন্যদের ক্ষেত্রে এটা বলবে না। আজাদ মজুমদার এবং আলাইন নওয়াজ খান, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।